পরিচয় করে দিতে চাই। প্রথমে উপস্থিত আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ ভাটোয়ারি। এরপরে আছেন নাগরিক ঐক্য সংগ্রাম সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না। এরপরে উপস্থিত আছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক। উপস্থিত আছেন গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জুনায়েদ সাকি। উপস্থিত আছেন ভাসানী অনুসারী পরিষদের সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। এবং এরপরে আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক জননেতা হাসনাত কাইম। এছাড়াও উপস্থিত আছেন বামের দিক থেকে বলবো বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মোস্তাক হোসেন। এরপরে উপস্থিত আছেন গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য মনিরুদ্দিন পাপ্পু। আমার ডান দিকে উপস্থিত আছেন মনিরুদ্দিন পাপ্পু গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য। উপস্থিত আছেন ভাসানী অনুসারী পরিষদের সংগ্রামী সদস্য সচিব ডক্টর আবু ইউসুফ সেলিম। উপস্থিত আছেন জেএসডির দপ্তর সম্পাদক কামাল হোসেন অপু, কামরুল ইসলাম অপু, কামরুল হাসান অপু। উপস্থিত আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সহসভাপতি কে এম জাবের। উপস্থিত আছেন গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভুইয়া সহ গণতন্ত্র মঞ্চের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তো আজকের এই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করবেন গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জুনায়েদ সাকি। আমি প্রথমেই সাকি ভাইকে আজকের এই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করার জন্য অনুরোধ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই সকলেই জানেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলে ইতিমধ্যেই জানেন যে সাম্প্রতিক সময়ে এই বর্তমান জনসম্মতিহীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দফা ভারত সফর করেছেন এবং তিনি ভারতের সরকারের সাথে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। এই সমঝোতা স্মারকগুলো অনেকগুলো বিষয়ে হয়তো ভবিষ্যতে চুক্তিতে পরিণত হতে পারে। এই সমঝোতা স্মারকের পরে প্রধানমন্ত্রী নিজে সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি তার সফরের সাফল্য এবং এই সব সমঝোতা স্মারক সেটা পক্ষে নিজের যুক্তি তুলে ধরেছেন। আমরা দেখেছি এই যুক্তি প্রধানত আসলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বার্থ রক্ষার পক্ষে যারা কথা বলেন তাদেরকে নানাভাবে গালাগালি করা ছাড়া এর মধ্যে দেশের পক্ষে কথা বলার কোনো পয়েন্ট বাংলাদেশের মানুষ দেখেনি। প্রথমে আমরা এ কারণেই প্রধানমন্ত্রী যে চুক্তি স্বাক্ষর সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন সেই 10টি পয়েন্টে আমাদের বক্তব্য তুলে ধরছি। এরপরে রাজনৈতিক যে বক্তব্য তিনি দিয়েছেন সেই প্রশ্নগুলোতে আমরা কথা বলবো।
আমাদের নেতৃবৃন্দ এখানে কথা বলবেন। আমি সংক্ষেপে আপনাদের কাছে আমাদের লিখিত বক্তব্যটি তুলে ধরছি। ইতিমধ্যেই লিখিত বক্তব্যটি আপনাদের কাছে সরবরাহ করা হয়েছে। সেদিক থেকে আমি একটু দ্রুত পাঠ করব সময় বাঁচানোর জন্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে 10টি সমঝোতা স্মারক কিংবা MOU স্বাক্ষরিত হয়েছে। এসব সমঝোতা স্মারকের মধ্যে 7টি নতুন, অন্য 3টি নবায়ন করা হয়েছে। বাংলাদেশ ও ভারত সরকারের 7টি নতুন সমঝোতা স্মারকের মধ্যে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলের সমুদ্র অর্থনীতি, সমুদ্র সহযোগিতার ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ভারত মহাসাগরে সমুদ্র বিজ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির জন্য যৌথ গবেষণার লক্ষ্যে বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট এবং ভারতের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের মধ্যে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কাগজে ভাষায় এই দুটি সমঝোতা স্মারক থেকে প্রকৃত ধারণা পাওয়া যায় না। এর মধ্যে দিয়ে মূলত ভারত মংলা বন্দর পরিচালনার দায়িত্ব নেবে। বঙ্গোপসাগরে চীনের অর্থায়নে করা সাবমেরিন ঘাঁটিতে থাকা চীন থেকে কেনা 2টো সাবমেরিনে চীনা নিয়ন্ত্রণ রয়েছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ভারত রাডার বসানোর পাশাপাশি মংলা বন্দরের নিয়ন্ত্রণ নিতে চাইছে। ইতিমধ্যেই ভারত বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সকল অ্যাক্টিভিটি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য রাডার বসিয়েছে। মংলা বন্দরের নিয়ন্ত্রণ নেবার মধ্য দিয়ে বঙ্গোপসাগরে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় ভারত। অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য চীন ভারত উভয় পক্ষকে সন্তুষ্ট রাখতে গিয়ে বঙ্গোপসাগরকে চীন ভারত কনফ্লিক্টের একটি ক্ষেত্র বানিয়েছে সরকার। ডিজিটাল পার্টনারশিপের 2টি পৃথক দৃষ্টিভঙ্গি ও একটি টেকসই ভবিষ্যতের জন্য ভারত বাংলাদেশ সবুজ অংশীদারিত্বের অভিন্ন ভিশন নিয়ে দুই দেশের মধ্যে রেল সংযোগের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত করেছে। যৌথ ক্ষুদ্র উপগ্রহ প্রকল্পে সহযোগিতার লক্ষ্যে ভারতের জাতীয় মহাকাশ প্রচার ও অনুমোদন কেন্দ্র ইনস্পেস ও মহাকাশ বিভাগ, ভারত সরকার এবং বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের মধ্যে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকের শিরোনামে উল্লেখ না থাকলেও মোদি হাসিনা বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশ এবং ভারত যৌথভাবে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে, যার মাধ্যমে ভারত খুব সহজেই বাংলাদেশের সকল তথ্য হাতিয়ে নেবার ক্ষমতা অর্জন করবে। ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ DSCC ওয়েলিংটন ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ DSCSC মিরপুরের মধ্যে কৌশলগত ও অপারেশনাল স্টাডিজের ক্ষেত্রে সামরিক শিক্ষা সংক্রান্ত সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। এক্ষেত্রেও নরেন্দ্র মোদী এবং ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার বক্তব্যে স্পষ্ট হয়েছে, ভারত বাংলাদেশের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির পাশাপাশি বাংলাদেশের সামরিক বাহিনীর স্পর্শকাতর ক্লাসিফাইড বিষয় সম্পর্কে জানা এবং হস্তক্ষেপ করার সুযোগ পাবে, যা বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের জন্য একটি হুমকি। 3টি নবায়নকৃত সমঝোতা স্মারক হলো মৎস্য সহযোগিতা স্মারক, দুর্যোগ ব্যবস্থাপনা স্মারক এবং স্বাস্থ্য ঔষধের সহযোগিতার ক্ষেত্র বিষয়ক সমঝোতা স্মারক। বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্প্রতি ভারত সফরের সময় ভারতের সঙ্গে যে কটি বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের ট্রেন চলাচল বিষয়ক সমঝোতা। এই সমঝোতা স্মারক সম্পর্কে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, রেলওয়ের জন্য সমঝোতা স্মারকটি ছিল দুই দেশের রেলওয়ের মধ্যে সংযোগ স্থাপন সংক্রান্ত। ইতিমধ্যেই বাংলাদেশ ভারতের মধ্যে 6টি আন্তঃসীমান্ত রেল সংযোগ রয়েছে, কিন্তু এই রেল সংযোগ চুক্তির ক্ষেত্রে বলা হয়েছে, স্মারকে বলা হয়েছে, এর মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়ে ভারতের বিভিন্ন অংশের মধ্যে ট্রানজিট পাওয়া যাবে। যদিও বিনয় মোহন কোয়াত্রা বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের এই রেল ট্রানজিটকে উভয় দেশ, উভয় সমাজ, উভয় অর্থনীতিকে ব্যাপকভাবে উপকৃত করবে বলে দাবি করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে ভারত এটাকে করিডোর হিসেবে ব্যবহার করবে। এখানে বাংলাদেশে আন্তর্দেশীয় যোগাযোগ এবং ব্যবসা সম্প্রসারণের কোনো বিষয় নেই। দুঃখিত। আগামী মাসের কোনো এক সময় বাংলাদেশ রেলওয়ের
পথ ব্যবহার করে গেদে দর্শনা থেকে হলদিবাড়ি চিলাহাটি ক্রস বর্ডার ইন্টারচেঞ্জ পয়েন্ট পর্যন্ত একটি পণ্যবাহী ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হবে। কিন্তু এখন তা কিভাবে পরিচালনা করা হবে? বাংলাদেশের ওপর দিয়ে যখন মালগাড়ি যাবে তখন এর ভেতরে কি থাকবে না থাকবে তা বাংলাদেশের জানার অধিকার থাকবে কিনা এ বিষয়গুলো স্পষ্ট নয়। এই রেল ট্রানজিট যে শুধু বাংলাদেশের একটি রেলপথ ব্যবহার করে হবে তা নয়। 16 জুন টাইমস অফ ইন্ডিয়ার এক খবরে দেখা যাচ্ছে 14টি নতুন রুটের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংযোগ তৈরি করা হবে, যার দৈর্ঘ্য হবে 861 কিলোমিটার। টাইমস অফ ইন্ডিয়া দাবি করেছে ভারতের সামরিক ও বেসামরিক পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকেন নেক রেলপথ নিয়ে 2017 সালে দোকলাম অঞ্চল ঘিরে ভারত ও চীনের মধ্যকার বিরোধে বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল ভারত। কারণ চিকেন নেক করিডোর এই বিরোধপূর্ণ অঞ্চলের কাছেই অবস্থিত। এই কারণেই উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে চিকেন নেক করিডোরের উপরে নির্ভরশীলতা হ্রাস করার জন্য বাংলাদেশের মধ্য দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরি করবে ভারত। বাংলাদেশ ঘিরে ভারতের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ যে চীন ভারতের ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জটিলতার মধ্যে আরো বেশি করে জড়িয়ে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। উত্তর পূর্ব ভারত সীমান্তে চীনের সঙ্গে সামরিক সংঘাতে বাংলাদেশের রেল ট্রানজিট ব্যবহার করে যদি ভারতীয় সামরিক সরঞ্জাম পরিবহন করা হয় তখন বাংলাদেশ হয়ে উঠবে চীন ভারত যুদ্ধের ক্ষেত্র। তাছাড়া 14টি নতুন রুটে বাংলাদেশের রেলপথ দিয়ে ভারতীয় ট্রেন চলাচল শুরু হলে ইতিমধ্যেই অবকাঠামো সংকটে জর্জরিত বাংলাদেশ রেলওয়ের কি অবস্থা হবে তা সহজেই অনুমেয়। এমনকি ভারতের রেল চলাচলের সুবিধার জন্য যদি বাংলাদেশের রেলের অবকাঠামো উন্নয়নের প্রকল্পও হাতে নেওয়া হয়, যদি সেজন্য ভারত ঋণও দেয়, সেক্ষেত্রেও তা বাংলাদেশের জনগণের উপর বোঝা হিসেবে আবির্ভূত হবে। কারণ ঋণের অর্থ সুদে আসলে জনগণের করের টাকা থেকেই পরিশোধ করতে হবে। বলা বাহুল্য, বাংলাদেশের অভ্যন্তরীণ প্রয়োজনের জন্য যেসব স্থানের রেলপথের অবকাঠামো উন্নয়নের প্রয়োজন সেসব স্থানের বদলে অবকাঠামো উন্নয়ন গুরুত্ব দেওয়া হচ্ছে ভারতের ট্রানজিট সুবিধা মাথায় রেখে। কোনো চুক্তি ছাড়াই শুধু সমঝোতার উপর ভিত্তি করে আগামী মাস থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের ঘোষণা দিয়েছে ভারতীয় পক্ষ। এরকম পরীক্ষামূলক চলাচলের ফলাফল কি হয় সেটা আমরা ফারাক্কার ক্ষেত্রে অতীতে দেখেছি। কাজে এই ধরনের সুযোগ দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। এভাবে বাংলাদেশের জনগণের করের টাকায় ভারতকে রেল ট্রানজিট দিয়ে বাংলাদেশের কি লাভ হবে? এর আগে ভারতকে বাংলাদেশের নৌপথ, স্থলপথ ও বন্দর ব্যবহারের অনুমতি দিয়ে কি লাভ হয়েছে? এসব ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা আয়ের স্বপ্ন দেখানো হলেও বাস্তবে কি অর্জন হয়েছে তার কোনো সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায় না। পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে বহু বছর কথাবার্তা হচ্ছে। একমাত্র গঙ্গা চুক্তি ছাড়া আরো যে 53টি যৌথ নদী আছে সেগুলোর কোনোটা দিয়ে আমরা চুক্তি করতে পারিনি। তিস্তার চুক্তি 2011 সালে প্রস্তুত হলেও তা স্বাক্ষর হয়নি। এই চুক্তি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। এর সঙ্গে আমাদের উত্তরাঞ্চলের 2 কোটি মানুষের ভাগ্য জড়িত। এই চুক্তির বিষয়ে ভারতের দিক থেকে অঙ্গীকার ছিল, কিন্তু এবার ঘোষণায় এই চুক্তি নিয়ে কোনো কিছু উল্লেখ নেই। নদী অংশীদার হিসেবে পানির হিস্সা আমাদের অধিকারের বিষয়, কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই সফরে তিস্তার পানি বন্টন নয়, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ভারতের টেকনিক্যাল টিম পাঠানো হবে। তার মানে প্রধানমন্ত্রী তিস্তা পানি বন্টনের ন্যায্য দাবি থেকে সরে এসছেন। আরেকটা বিষয় হচ্ছে, এই তিস্তা মহাপরিকল্পনা বহুদিন ধরে চীনের মাধ্যমে করার কথা স্বয়ং প্রধানমন্ত্রী বলে এসছেন। মাত্র কয়েকদিন আগেও সংসদে তিনি এই বিষয়ে চীনের কাছে ঋণ নেওয়ার কথা বলেছেন। আর তাই চীনের এই পরিকল্পনা ঠেকাতে আসলে ভারত এখানে ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার মূলা ঝুলিয়েছে, মূলত প্রকল্পটিকে ঝুলিয়ে দিতে। ফলে সরকার চীন ভারত ভারসাম্যের যে কথা এতদিন ধরে বলে আসছিল তাতেও আর স্থির থাকতে পারছে না। বাংলাদেশকে এই চীন ভারত দ্বৈরথের আরেকটি কেন্দ্রে পরিণত করা হচ্ছে তিস্তা নিয়ে নতুন পরিকল্পনার মাধ্যমে। আরো একটি লক্ষণীয় দিক হচ্ছে ওই অঞ্চল নিয়ে চীন ভারত দুই দেশেরই মনোযোগ।
যে 7টি সমঝোতা স্মারকে সই করা হয়েছে সেগুলো উত্তরবঙ্গ কেন্দ্রিক। সেখানে রংপুরে একটি সহকারী হাই কমিশনারের দপ্তর খোলার ঘোষণা দেওয়া হয়েছে। প্রেস কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে সামরিক নিরাপত্তার বিষয়ে ভারতের বেশ আগ্রহ প্রকাশ পেয়েছে। মনে হচ্ছে চীনকে মাথায় রেখে ভারত তার সামরিক চিন্তা ভাবনায় বাংলাদেশকে সংযুক্ত করতে চাইছে। ভারত বাংলাদেশকে তার মতো করে তৈরি করতে আগ্রহী এবং আপাতদৃষ্টে বাংলাদেশও যে তাতে সায় দিয়েছে প্রধানমন্ত্রীর সফর পরবর্তী সংবাদ সম্মেলন তা স্পষ্ট। আরো একটি লক্ষণীয় দিক হচ্ছে ওই অঞ্চলের নিয়ে চীন ভারত দুই দেশেরই মনোযোগ। যে 7টি সমঝোতা স্মারকে সই করা হয়েছে সেগুলো উত্তরবঙ্গ কেন্দ্রিক। সেখানে রংপুরে একটি পড়েছে। ফলে একটা বিষয়ে নিশ্চিতভাবেই বলা যায়, কেবলমাত্র অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রী বাংলাদেশকে চীন ভারতের যুদ্ধের ক্ষেত্র হিসেবে তৈরি করেছেন। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন যে সীমান্ত হত্যা শূন্যে নিয়ে আসার বিষয়ে আলোচনা হয়েছে। তার একদিন যেতে না যেতেই আবারও ঘটল সীমান্ত হত্যার ঘটনা। এটা থেকে প্রমাণিত হয় ভারতের সাথে শেখ হাসিনার বন্ধুত্বের বয়ান, নানান আশ্বাসের গল্প আসলে কতটা সার্বত্যাহীন ফাঁকা বলি। শেখ হাসিনা তার সংবাদ সম্মেলনে ইউরোপের উদাহরণ টেনেছেন। ইউরোপের কোথায় এরকম নির্বিকার সীমান্ত হত্যা চলে? কোথায় এরকম কাঁটাতার দিয়ে সমস্ত সীমান্ত ঘিরে রাখা হয়? তার জবাব তিনি কি দেবেন? জবাব তিনি দেবেন না, কারণ তার সরকার জবাবদিহিতার ধার ধারে না। বরং জনগণের কাছে ন্যূনতম জবাবদিহিতার ব্যবস্থা ভোটাধিকার ধ্বংস করেই বিভিন্ন বিদেশি রাষ্ট্রের, বিশেষত ভারতের কৃপায় তারা ক্ষমতায় আছে এবং গর্ব করে প্রকাশ্যে তা স্বীকারও করে। এরকম দুর্বল, জনসমর্থনহীন, অগণতান্ত্রিক সরকারের পক্ষে বাংলাদেশের জাতীয় রক্ষা করা সম্ভব নয় দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমরা প্রধানত যে 10টি সমঝোতা স্মারক তৈরি হয়েছে সেগুলোর প্রত্যেকটি বিষয়ে আমাদের যে পর্যবেক্ষণ, আমাদের যে প্রাথমিক বিশ্লেষণ এবং এই বিষয়ে আমাদের যে অবস্থান সেগুলো আমরা বলার চেষ্টা করেছি। আপনারা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন। একটা কথা বলি, আমি আমার নেতৃবৃন্দের কাছে মাইক ছাড়বো। প্রধানমন্ত্রী বলেছেন যে দেশ বিক্রির যে অভিযোগ করা হচ্ছে, দেশ বিক্রির ওজনটা তিনি জানতে চেয়েছেন। কি দিয়ে মাপা হবে দেশ বিক্রি? তো এই ওজন এবং মাপার যে যন্ত্র, সেটা তো তারই সবচেয়ে ভালো জানা আছে। প্রায় তিনি বলেন যে তিনি ক্ষমতায় নিশ্চিন্তে থাকতে পারবেন যদি তিনি বঙ্গোপসাগরে ঘাঁটি করার অনুমতি দেন, সেন্ট মার্টিন দিয়ে দেন, কিংবা আরো ইত্যাদি সুবিধা দিয়ে দেন। এখন তিনি যে ক্ষমতায় আছেন সেটা কিসের বিনিময়ে দেওয়া হচ্ছে? বিনিময়টা তো খুব পরিষ্কার, যে ক্ষমতায় থাকতে পারতেন অথবা পারবেন। এই বিনিময়ে তিনি নিজেই বলেছেন। এবং কি কি দিলে এই ক্ষমতায় থাকা যায়? দেশের স্বাধীনতা, দেশের বিভিন্ন অংশের দখলদারিত্ব, এগুলো যদি দিয়ে দেওয়া যায় তাহলে ক্ষমতায় থাকা যায়। তাহলে তার যে বর্তমানে ক্ষমতায় থাকাটা, সেটার যৌক্তিকতাটা কি, সেটা কিভাবে আছে, সেটার প্রমাণ তিনি নিজেই দিচ্ছেন। যে ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, বাংলাদেশের স্বার্থ কোনোটার মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মূলত ভারত এই অঞ্চলে তার যে নিরাপত্তাগত চাহিদা, সেই চাহিদাগুলো বাংলাদেশের কাছে চাইছে এবং বিনা ভোটে ক্ষমতায় থাকার ক্ষেত্রে ভারত সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে সহায়তা করছেন, যেটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পষ্ট করে বলেছেন, সেই সহায়তার একটা, যাকে বলে যে বিনিময় হিসেবে, তিনি ভারতের এই ধরনের চাওয়াগুলো, যাকে বলে কোন রকম বিবেচনা ছাড়াই একের পর এক পূরণ করছেন। বাংলাদেশের স্বার্থ হানি করে এইভাবে কেবলমাত্র গদি রক্ষার যে নীতি আজকে সরকার নিয়েছে, সেটা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং আমাদের দেশের স্বার্থকে ব্যাপকভাবে ক্ষুণ্ণ করবে। ভারতের সাথে আমরা সুসম্পর্ক চাই এবং এই সুসম্পর্কটা তৈরি হতে পারে পারস্পরিক মর্যাদা এবং একটা ন্যায্য ভিত্তির উপর দাঁড়িয়ে। সেই জায়গা এই সরকার প্রতি মুহূর্তে ক্ষুণ্ণ করে আজকে
এই দেশের জন্য এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে। আপনাদের প্রশ্ন থাকলে বলবেন, আমি সংক্ষেপে আমাদের নেতৃবৃন্দকে বক্তব্য রাখার জন্য এখন অনুরোধ করব। শুরুতেই কথা বলবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি। আপনাদের কোনো প্রশ্ন থাকলেও একটু বলেন। আগে প্রশ্ন নিয়ে নেন। একটু প্রশ্ন আগে বলে ফেলেন, তাহলে আমরা মানে আমাদের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে কথা আছে। আর কেউ কি কিছু জানতে চাইছেন? আচ্ছা, আমাদের নেতৃবৃন্দ এই বিষয়গুলো স্পষ্ট করবেন। সরকার যে নানা বিষয় স্পষ্ট করছে না। প্রিয় সাংবাদিকবৃন্দ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি স্বাধীনতার পতাকা উত্তোলক জনাব আসম আব্দুর রবের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রধানমন্ত্রী ভারতে সফরে গিয়েছিলেন। সমগ্র জাতি প্রধানমন্ত্রীর এই সফরে উদ্বিগ্ন। সরকার বলেছেন দেশ বিক্রি করা যায় না। হ্যাঁ, ঠিক কথাই বলেছেন, দেশ বিক্রি করা যায় না। কিন্তু জাতীয় স্বার্থ তো উনি বিক্রি করে দিয়ে এসেছেন। শুধু ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য এই অবৈধ সরকার, এই নির্লজ্জ সরকার শুধু জাতীয় স্বার্থ এমন ভাবে জলাঞ্জলি দে তা সারা বিশ্বে বিরল। সাথীরা, তিস্তা চুক্তি না করার পরও ভারতের সকল স্বার্থ সুরক্ষা দেওয়ার কোনো ক্রমেই সমমর্যাদাপূর্ণ নয়। আমরা সমমর্যাদা ভিত্তিক বন্ধুত্ব চাই, প্রভুত্ব চাই না। জনগণের ম্যান্ডেট প্রাপ্ত কোনো সরকার দেশ বিরোধী চক্রান্ত করতে পারে না, যেটা এই সরকার, বিনা ভোটের সরকার করে যাচ্ছেন। আপনারা আজকের পত্রিকায় দেখেছেন, প্রথম আলোতে এসেছে, গাজায় যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের সমস্ত অস্ত্র ভারত থেকে গিয়েছে। ভারত আমাদের ভূখণ্ড ব্যবহার করে, আমাদের সমন্বয়ক জনাব জুনায়েদ সাকি বলেছেন, আমাদের এই ভূখণ্ড ব্যবহার করে ওনারা চীন ভারত যুদ্ধের একটা মধ্যস্থতা আমাদের দেশকে করছেন। সাথীরা, দেখেন, বাংলাদেশের 3 পাশে ওনারা তারের বেড়া দিয়েছেন। এই বেড়া দিয়ে আমার দেশের জনগণকে গুলি করে পাখির মতো হত্যা করে ঝুলিয়ে রাখা হয়। সাথীরা, দেশবাসীর প্রতি আহ্বান, আসুন এই জাতির স্বার্থ বিরোধী ক্ষমতা, লোভী সরকার বিরোধী প্রতিরোধ গড়ে তুলি। নতুবা 30 লক্ষ শহীদের রক্তের মাধ্যমে জাতীয় স্বাধীনতা স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে।
আমরা এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এনেছি, এই স্বাধীনতা আমরা ধূলিসাৎ হতে দিতে পারি না। সংগ্রামী সাথীরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। বন্ধুরা, আপনাদের ধন্যবাদ। আমাদের একজন সাংবাদিক বন্ধু একটা প্রশ্ন তুলেছিলেন, আমার মনে হয় যে এটা আমাদের নেতৃবৃন্দ অ্যাড্রেস করবেন। তারপরে আমি সংক্ষেপে একটু বলতে চাই যে যে কোনো আসলে দেশের সাথে যদি সেটা সংবেদনশীল না হয় সামরিক দিক থেকে, তাহলে সেই চুক্তিগুলি নিয়ে সংসদে আলাপ হওয়ার কথা। এবং একটা গণতান্ত্রিক সরকার একটা দেশের সাথে অন্য দেশের কোনো চুক্তি করতে যাওয়ার আগে সাধারণভাবে এই সমস্ত বিষয়ের যারা এক্সপার্ট, স্টেক হোল্ডার, যারা আসলে জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করে, তাদের সাথে আলাপ আলোচনা করে আসলে তাদের অবস্থান তৈরি করে, এটাই হচ্ছে স্বাভাবিক রীতি। কিন্তু আসলে যারা আসলে জনগণের তোয়াক্কা করে না, কিংবা দেশের স্বার্থ যাদের আসলে বিবেচ্য বিষয় নয়, কিংবা যিনি নিজে মনে করেন যে তিনি হচ্ছে দেশের আসলে সবকিছুর নিয়ন্ত্রক, তিনি যা করবেন সেটাই দেশের স্বার্থ, তার স্বার্থই দেশের স্বার্থ, এইভাবে যারা ভাবেন তাদের আসলে এই ধরনের কোনো ধরনের আলোচনা করার প্রয়োজন পড়ে না। এবং তারা কি চুক্তি করলেন, কিভাবে করলেন, সেটাও আসলে জনগণকে জানানোর প্রয়োজন মনে করে না। সেই জন্য আমাদেরকে আসলে আলোচনা করার ক্ষেত্রে আপনাদের মিডিয়ায় যে সমস্ত যতদূর পর্যন্ত আসলে সংবাদ আসে, কিংবা তারা আসলে তাদের নিজেদের সাফল্য বলার জন্য যে বক্তব্য উপস্থাপন করে, তার ভিত্তিতে আসলে কথা বলতে হয়। সেটা কোনোভাবেই আসলে একটা গণতান্ত্রিক চর্চা হতে পারে না। আমরা মনে করি যে এই আলাপগুলি আমাদের দেশের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, এখন ওনারা যে ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশের গল্প বলেন, সেইখানে আসলে এগুলি তাদের অনেক আগে উন্মুক্ত করা দরকার ছিল, এবং এখনো সেটা তারা মুহূর্তে আসলে যখন করছেন তখন সাথে সাথে সেগুলো উন্মুক্ত হতে পারে, যেহেতু এগুলো কোনোটাই সামরিক কোনো চুক্তি নয়। এই কথা বলে আমি আর একটা জায়গার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমার কথাটা আমি শেষ করতে চাই। আমি শুধুমাত্র প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন, এটার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আবার দেখবেন যে আসলে প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন, সেই সংবাদ সম্মেলনের মধ্যে আসলে প্রধান যে টিউন, প্রধান যে সুর, সেটা ছিল ভারতের আসলে কি কি পাওয়ার উচিত, ভারত কি কি পাইতে পারে, এবং ভারত কেন সেটা পাবে, সেই জায়গাটাকে আসলে যৌক্তিকভাবে উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। বাংলাদেশের আসলে কি অর্জন করার উচিত ছিল, বাংলাদেশের আসলে এই সমঝোতা থেকে কি পাওয়ার ছিল এবং কি পাই নাই, সেগুলি পাওয়ার জন্য আমাদের কি করা দরকার, জাতীয়ভাবে আমাদের কোনো ধরনের ঐক্য আসলে গড়ে তোলা দরকার কিনা, এই সমস্ত দিক নিয়ে আসলে তিনি কোনো কথা বলেন নাই। এবং ভারতের পাওয়ার লিস্টটা বড় করার জন্য আওয়ামী লীগ এই প্রথমবার তার যে ন্যারেটিভ মুক্তিযুদ্ধের, সেই ন্যারেটিভ থেকে আরেকটু বাইরে গেছেন। উনি এইবার বলেছেন যে 72 সালে ভারতের যে সেনাবাহিনী এখান থেকে চলে গিয়েছে বঙ্গবন্ধুর বক্তব্যের পরে, সেইটা আসলে দুনিয়ার ইতিহাসে আর কোনো নজির নাই। এটা ভারতীয় বাহিনীর এক ধরনের একটা বদান্যতা। আসলে এর আগে পর্যন্ত ওনারা যেটা বলতেন সেটা হচ্ছে যে আসলে বঙ্গবন্ধু তার আসলে মুক্তিযুদ্ধের পরে প্রথম যে কৃতিত্ব, সেটা হচ্ছে ভারতের সৈন্যবাহিনীকে প্রথম পরিচয়ের মধ্যে, মানে ইন্দিরা গান্ধীর সাথে প্রথম আলাপেই তারা সেটা তুলেছিলেন, এবং এখান থেকে সৈন্যবাহিনী সরাতে তিনি বাধ্য করতে পেরেছিলেন। কিন্তু এইবার তারা বলছেন যে এটা বঙ্গবন্ধুর জন্য না, এটা ভারতীয় বাহিনীর বদান্যতার জন্য ভারতীয় বাহিনী এখান থেকে চলে গিয়েছেন, এবং সেটা যে তারা চলে গেছেন সেই জন্যই তাদেরকে আরো অনেক কিছু আমাদের দেওয়ার ছিল। এবং আজকের যে কানেক্টিভিটি, যেটা আসলে আমরা কানেক্টিভিটির গল্প জানি, যে আসলে ট্রানজিট যদি হয় তাহলে সেটা আসলে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, চীন, থাইল্যান্ড, এই অঞ্চলে ট্রান্স এশিয়ান একটা আসলে রেলওয়ে নেটওয়ার্ক হওয়ার কথা ছিল। তিনি সেটাকে আসলে ভারত বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ করেছেন, এবং এটাকে ভারতের করিডোর হিসেবে ব্যবহার করতে দিয়ে আমাদের বক্তব্যের মধ্যে আমরা পরিষ্কারভাবে বলেছি যে বাংলাদেশকে
ভারতের যে স্ট্র্যাটেজি, সামরিক যে পরিকল্পনা, চীনের বিরুদ্ধে তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে বাংলাদেশকে তার পক্ষে নিয়ে নেওয়া যে চক্রান্ত তিনি ভারত করছে, সেই চক্রান্ত বাংলাদেশের টাকায়, বাংলাদেশের সম্পদ দিয়ে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে এই সরকার, এই দামি সরকার এটা বাস্তবায়ন করে দিয়ে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি ছিল, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে আসলে শত্রুতা নয়, সেইটার লঙ্ঘন করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন, এবং তিনি বাংলাদেশের পক্ষ ত্যাগ করেছেন। তিনি বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছেন এবং বাংলাদেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। এই জায়গায় আসলে আমাদের সবার জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জাতীয় সত্তা রক্ষা করার জন্য উদ্যোগ নিতে হবে। এটার জন্য আমরা সবার প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন সংক্ষেপে কথা বলবেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবু। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গণতন্ত্র মঞ্চ কর্তৃক আহত আজকের এই সাংবাদিক সম্মেলন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, সাংবাদিক বৃন্দ ও বিভিন্ন আমাদের 6টি দলের নেতৃবৃন্দ সহ যারা এখানে উপস্থিত হয়েছেন, সুধীমণ্ডলী, সবাইকে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে, ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আমরা গণতন্ত্র মঞ্চ সাম্প্রতিককালে গত 21-22 2 দিন তড়িঘড়ি করে আমাদের বিনা ভোটের প্রধানমন্ত্রী, উনি যে ভারত সফর করেছেন, ভারত সফরে গিয়ে 10টি সমঝোতা স্মারক, তার মধ্যে 7টি নতুন এবং 3টি পুরাতন চুক্তি নবায়ন করেছেন। এই চুক্তির মধ্য দিয়ে আমরা মনে করি, আমাদের লিখিত বক্তব্য আমরা এখানে উপস্থিত করেছি, আমরা গণতন্ত্র মঞ্চ থেকে যে বক্তব্যটা উপস্থিত করেছি, লিখিত বক্তব্য, সেখানে সুন্দরভাবে আমরা সেখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা গণতন্ত্র মঞ্চ এটা কি মনে করতেছি। আমি আমার বক্তব্যের শুরুতেই শুধু আপনাদেরকে আমি একটু পিছনে নিয়ে যেতে চাই। 48 সাল 49 সালের দিকে তৎকালীন পূর্ব পাকিস্তানের শুরুতে চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুপযোগী ছিল। তখন আমি আপনাদেরকে এই জন্যই পিছনে নিয়ে যেতে চাচ্ছি, তাদের যে মনোভাব। আমরা 6 মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহার করার অনুমতি চেয়েছিলাম। এটা আপনারা জানেন, এটি ইতিহাসের কথা। সেই 6 মাসের বন্দর ব্যবহারের অনুমতি পত্র দেওয়া ব্যতিরেকে তারা বলেছিল 6 মাস তো দূরের কথা, 6 ঘন্টাও আমরা কলকাতা বন্দর ব্যবহার করতে দিব না। সেই ভারত, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। 1971 সালে মুক্তিযুদ্ধে আমরা ট্রেনিং নিয়েছি। তারা 1 কোটি মানুষকে সেখানে 9 মাস 10 মাস আমাদেরকে থাকার ব্যবস্থা করেছেন, খাওয়ার ব্যবস্থা করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতার সঙ্গে আমরা তাদের যে সহযোগিতা আমরা স্মরণ করি। এটা আমরা ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু বর্তমানে এই ফ্যাসিস্ট সরকার, সাম্প্রদায়িক সরকার, ভারতের যে সাম্প্রদায়িক সরকার, যারা এই বর্তমান এই দামি সরকারকে একটা পুতুল সরকার বানিয়েছে। এখানে আপনারা জানেন, বিনা ভোটের, আমি শুরুতেই বলেছি, বিনা ভোটের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীকে তড়িঘড়ি করে ডেকে নিয়ে তারা যে সমঝোতা স্মারক, 7টি নতুন চুক্তি ও সমঝোতা স্মারক ও 3টি
নবায়নকৃত যে সমঝোতা স্মারক স্বাক্ষর করিয়েছেন, আমরা মনে করি এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কিনা সেটি একটি প্রশ্ন দেখা দিয়েছে। তাই আমরা গণতন্ত্র মঞ্চ খুব তড়িঘড়ি করে আমরা এই সংবাদ সম্মেলনে আহ্বান করেছি। গতকালকে সন্ধ্যায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা বন্ধুগণ, আমি এখানে শুধু একটি বিষয় উল্লেখ করব। উনি ভারতে গিয়েছেন, রেল চুক্তি করেছেন, আমাদের সমন্বয় উনি উল্লেখ করেছেন রেল চুক্তি করেছেন, ভালো কথা, কিন্তু সেই রেলে কি উঠবে কি যাবে সেটা বাংলাদেশ জানতে পারবে না, এমন কিছু জিনিস এখানে পরিষ্কার করা হয়নি। উনি বলেছেন সাংবাদিক সম্মেলনে যে ইউরোপ এটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু ইউরোপে সব দেশ সেখানে পরীক্ষা করতে পারে, পাসপোর্ট চেক করতে পারে, সবকিছু পরীক্ষা করার সব দেশেরই স্বাধীনতা আছে। কিন্তু আমাদের দেশের এই চুক্তিতে তারা আসবে, ট্রেন নিয়ে আসবে, আবার ট্রেন নিয়ে চলে যাবে, এখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে বলে আমরা মনে করি না। এই দেশের জনগণ এটা মনে করে না। কাজেই আমরা মনে করি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে গেছে এই চুক্তিতে। এবং উনি অনেক কিছুই খোলাসা করেন নাই। আবার বলেছেন যে আমরা যারা ভারতের বিরুদ্ধে কথা বলি আমরা নাকি রাজাকার এবং পাকিস্তানের দালাল। আমি মনে করি এবং ভারতের বিনিময়ে নাকি আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা মনে করি উনি প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধকে অপমান করেছেন, সমগ্র জাতিকে অপমান করেছেন, মুক্তিযুদ্ধকে একটি প্রশ্নের সম্মুখীন করেছেন এই কথা বলে। তাই বন্ধুগণ, আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা যে বক্তব্য হাজির করেছি, আপনারা এই বক্তব্য নিয়ে জনগণের মাঝে যাবেন। আপনারা গণমাধ্যম, আপনাদেরই দায়িত্ব এটা, এই দেশের জনগণের মাঝে এটা পৌঁছে দেওয়া। আপনারা পৌঁছে দিবেন আমরা কি বলছি। উনি সীমান্ত হত্যার কথা বলেছেন, শূন্যে আনা হবে। সীমান্ত সম্মেলন সাম্প্রতিক কালে 2-3 দিন আগে একটি সীমান্ত সম্মেলন হয়েছে দুই দেশে। সেখানে সীমান্ত হত্যা কিভাবে বন্ধ করা হবে তার কোনো কার্যকর ভূমিকা সেখানে পদক্ষেপ নেওয়া হয়নি। সীমান্ত হত্যা, ইউরোপে কোনো সীমান্ত হত্যা নেই, পৃথিবীর কোনো দেশে এত সীমান্ত হত্যা হয় না বাংলাদেশে যেভাবে সীমান্ত হত্যা হচ্ছে। আমি এই বিষয়ে আমরা লিখিত বক্তব্য উপস্থাপন করেছি, কাজে আর আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাচ্ছি না। মান্না ভাই বক্তব্য রাখবেন, সাইবুল ভাই আছেন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন কথা বলবেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক। বন্ধুগণ, হাসিনা মনমোহন যে 10 দফার সমঝোতা এবং সমঝোতা স্মারক স্বাক্ষর, এটা নিয়ে ইতিমধ্যে আমরা মঞ্চের পক্ষ থেকে আমাদের সমন্বয়ক নির্দিষ্ট করে লিখিত বক্তব্য দিয়েছেন। ইতিমধ্যে আমাদের 3 জন নেতাও তারা বক্তব্য দিয়েছেন। আমি 3-4টা ব্যাপারে প্রধান আপত্তি কোথায় করছি আমি নির্দিষ্ট করে কথাটা একটু উল্লেখ করতে চাই, পরে রাজনৈতিক ব্যাপারে 2-একটা মন্তব্য করব। প্রথম আপত্তি হচ্ছে আমাদের যে তারা যে দ্বিপাক্ষিক যে শীর্ষ বৈঠক, বাংলাদেশের জরুরি যে বিষয়গুলো সেগুলো বাস্তবে ছিল টেবিলের নিচে। এবারও
শীর্ষ বৈঠকে সেগুলো আলোচনায় কোনো অগ্রাধিকার পায়নি। আমাদের দিক থেকে সবচেয়ে জরুরি বিষয় ছিল তিস্তার পানি প্রবাহে আমাদের ন্যায্য হিস্সা এটা নিশ্চিত করা। পানির হিস্সা কিভাবে নিশ্চিত হবে, এবার এই দুদিনকার প্রধানমন্ত্রীর সফরে মোদির সাথে হাসিনার যে মিটিং, সেই সভাতে এটা নিয়ে কোনো আলোচনাই হয়নি। বাস্তবে তিস্তার পানি প্রবাহে আমাদের হিস্সার ব্যাপারটা প্রায় ভুলিয়ে দেওয়া হয়েছে। এটার পরিবর্তে একটা তিস্তার পানি ব্যবস্থাপনার নাম করে চীনের প্রস্তাবের বিপরীতে ভারত তার আগ্রহের কথাটা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য কি পরিমাণ স্ববিরোধী! একবার তিনি বললেন যে চীন প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে, এটা বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব। একই সংবাদ সম্মেলনে তিনি আবার বললেন, ভারত যদি এটা বাস্তবায়ন করে দেয় তাহলে তো আর কোনো সমস্যাই থাকে না। তার বক্তব্য পুরোপুরি স্ববিরোধী একটা বক্তব্য। 2 নম্বর হচ্ছে আপত্তির জায়গাটা সীমান্ত হত্যাকাণ্ড। প্রধানমন্ত্রী দিল্লি থেকে ঢাকায় আসা 2 দিনের মাথায় আবারও বিএসএফ জওয়ানদের গুলিতে বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। এই বিষয়টা শীর্ষ পর্যায়ে কোনো আলোচনা, কোনো মনোযোগী পায়নি। বিএসএফ বাংলাদেশকে দেওয়া প্রতিশ্রুতি বারবার যে লঙ্ঘন করছে, এবং সে ব্যাপারেও আমরা দেখলাম যে সেখানে মিটিংয়ে কোনো আলোচনাই হয়নি। বরং ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা তিনি মিটিংয়ের পরবর্তী যে সংবাদ সম্মেলন বক্তব্য রেখেছেন, সেখানে তিনি বললেন, বিএসএফ আক্রান্ত হবার কারণের জন্যেই এমন পরিস্থিতি তৈরি হয়, বিএসএফ গুলি করতে বাধ্য হয়। আমি বক্তব্যের তীব্র নিন্দা জানাই, তীব্র প্রতিবাদ জানাই। বিএসএফ কখন, আমাদের বিজেপি দ্বারা কি কখনো কোনো আক্রান্ত হয়েছে? বিজেপি কখনো বিএসএফ এর দিকে লক্ষ্য করে এ পর্যন্ত একটা কোনো গুলিবর্ষণ করেছে? পুরো ব্যাপারটা একপাক্ষিক। যখন বিএসএফ এর সীমান্তের চোরা চালানে তাদের ভাগ বাটোয়ারার সমস্যা দেখা দেয়, তখনই বিএসএফ তখন তারা গুলি করে এবং মাঝে মধ্যে তারা উস্কানি তৈরি করে বাংলাদেশি নাগরিকদের হত্যা করে, তাদেরকে ধরে নিয়ে যায়। এখনো পর্যন্ত ভারতের জেলখানায় সীমান্ত অঞ্চলের অনেক মানুষ এখনো পর্যন্ত জেলখানায় আছে। পৃথিবীর আর কোনো সীমান্ত এই পরিমাণ অরক্ষিত অবস্থাতে নাই। 3 নম্বর আপত্তি হচ্ছে, যেটা আমরা বললাম, আপনি খেয়াল করবেন, এর আগে যখন আমরা ট্রানজিট দিয়েছি, যখন আমরা সড়ক পথে তাদেরকে কিছুটা আমরা করিডোর দিয়েছি, বাংলাদেশের কি লাভালাভ, এগুলো কোনো আলোচনাই হয়নি। আমাদের অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মুশিউর রহমান তখন তিনি একবার বলেছিলেন যে ট্রানজিট দেবার বিনিময়ে ভারতের কাছ থেকে যদি কোনো টাকা চাই, এটা তো কোনো সভ্য আচরণ হবে না। তিনি লজ্জা পাচ্ছেন। এবারও এবং ভারতকে বাস্তবে একটা রেল করিডোর যেটা দেওয়া হয়েছে, কি শর্তে চলবে, কিভাবে চলবে, এগুলোর বাংলাদেশ কিভাবে অর্থনৈতিক দিক থেকে লাভবান হবে, এ পর্যন্ত তার কোনো তথ্য উপাত্ত আমাদের সামনে নেই। আমরা দশকের পর দশক ধরে বাংলাদেশ থেকে নেপালের মাত্র যে 18 কিলোমিটার সড়ক পথের যে সেখানে রাস্তা, সেখানে আমরা নেপাল ভুটানের সাথে আমরা একটা অবাধ বাণিজ্যিক যোগাযোগ চেয়েছিলাম। আজ পর্যন্ত সেটাকে ঝুলিয়ে রাখা হয়েছে। আর আমরা রেল করিডোরের নাম করে প্রায় 200 থেকে 250 কিলোমিটার ভারতকে একভাবে করিডোর এখন দিয়ে দেওয়া হয়েছে। আর আমি এখন শেষ যে কথা বলবো, আরো তিনি আরেকটা কথা বললেন যে বাংলাদেশে ভারত বিরোধী একটা প্রচারণা চলছে। বিনয় কোয়াত্রা এটাও তিনি সেখানে উল্লেখ করেছেন। অথচ ভারতে একদিকে মুসলমান বিদ্বেষ, একদিকে বাংলাদেশ বিরোধী বিজেপি নরেন্দ্র মোদীর সরকারের যে ধারাবাহিক উত্তেজনা, প্রচারণা, এসব ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র সচিব চুল পরিমাণ একটা শব্দ বাক্য পর্যন্ত তারা সেখানে উচ্চারণ তারা করতে পারেননি। এই হচ্ছে আমাদের পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকার জায়গাটা। সামগ্রিক ব্যাপারটা আমি রাজনৈতিক দিক থেকে যে কথাটা বলতে চাই, পুরো বিষয়টা কি? পুরো বিষয়টা হচ্ছে বাংলাদেশকে একটা চীন বিরোধী ভারতের যে রাজনৈতিক জোট, সামরিক জোট বা অর্থনৈতিক জোট, সেই জোটে কিভাবে বাংলাদেশকে পর্যায়ক্রমে যুক্ত করে নেওয়া যায়, এবারকার প্রধানমন্ত্রীর ভারত সফরের ভিতর দিয়ে 10 দফা সমঝোতা স্মারকের মধ্য দিয়ে
অনেক দূর পর্যন্ত এবার তাকে এগিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন সংবাদ সম্মেলনে, ভারতের জন্য সব তো খুলে দিয়েছি, অসুবিধা কি? আমাদের যদি আর্থিক লাভ হয়, আর্থিক লাভটা কি হবে সেটা এখনো পর্যন্ত একেবারেই স্পষ্ট নয়। তার মানে হচ্ছে, পাশাপাশি খেয়াল করবেন যেটা নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন, তারা আমাদের সামরিক বাহিনীর প্রশিক্ষণ, আধুনিকীকরণ, সামরিক সরঞ্জাম বিক্রি পর্যন্ত এগুলো তারা আলাপ আলোচনা করেছেন। বিস্তারিতটা তো জানার সুযোগ হয় না, আমরা সেখানে বলেছি তথ্যগুলো এগুলাকে খোলামেলা এগুলাকে এটা প্রকাশ করা দরকার। আমাদের স্বাধীনতা, নিরাপত্তা, সার্বভৌমত্ব যদি বিপন্ন হয়, তাহলে সে বিপন্ন হবার আশঙ্কা হচ্ছে ভারতের দিক থেকে, তাদের আগ্রাসী তৎপরতার কারণে। আর সেই ভারতকে আপনি আমাদের সেনাবাহিনী, অস্ত্র কেনা, আধুনিকীকরণ, প্রশিক্ষণ থেকে শুরু করে আমাদের সবচেয়ে সংবেদনশীল যেটা জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত, সেখানেও ভারতকে আপনি ঢুকিয়ে নিয়ে নিচ্ছেন। তার মানে হচ্ছে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা পর্যন্ত এখন আর বাংলাদেশের হাতে থাকছে না। এখানে উপগ্রহের কথা বলা হয়েছে, যৌথ উপগ্রহ, যেখানে ভারত চাইলে খুব দ্রুত তারা তথ্যগুলো পেতে পারবে। মংলা বন্দরকে ব্যবহার করে একদিকে স্থলভাগে ভারত তার যোগাযোগের মধ্য দিয়ে তার ভারতের পক্ষে যে কানেক্টিভিটি তারা নিশ্চিত করছেন, আরেকদিকে সমুদ্র সীমানায় এটাও চীন বিরোধী একটা তৎপরতার অংশ হিসাবে গোটা বঙ্গোপসাগরে কিভাবে ভারতের কর্তৃত্ব নিয়ন্ত্রণ জোরদার করা যায়, এবারকার সমঝোতা স্মারকের মধ্য দিয়ে তার লক্ষণও আমরা দেখছি। রাজনৈতিকভাবে যে কথাটা বলতে চাই, এরকম একটা জায়গায় যাচ্ছে কেন? খুবই দুর্ভাগ্যজনক যে আজকে সরকার ভারতের সাহায্যে ক্ষমতায় থাকতে যে বাস্তবে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করতে পারছেন না। আজকে ভারতের তারা সাহায্যে এরকম একটা জবরদস্তিমূলক ক্ষমতায় থাকতে যে বাস্তবে যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ এবং তার জনগণের বিরুদ্ধেই বাস্তবে আজকে তারা অবস্থান নিয়েছে। শুধুমাত্র ভোট বা গণতান্ত্রিক ভবিষ্যৎ নয়, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তাকে আজকে একটা গুরুতর হুমকির মধ্যে আজকে এনে ঠেলে দেওয়া হয়েছে। প্রতিবেশী আর কোনো রাষ্ট্রের সাথে ভারতকে এরকম যা খুশি তাই করো এরকম করবার কোনো সুযোগ আছে? এমনকি নেপাল বলি, ভুটান বলি, শ্রীলঙ্কা বলি বা মালদ্বীপ বলি, কোনো দেশেই ভারত এরকম যথেচ্ছাচার যা কিছু চাপিয়ে দেওয়া, তার মানে বন্ধুত্বের বিনিময়ে একটা জবরদস্তি ক্ষমতায় হাসিনাকে টিকে থাকতে সাহায্য করার জন্যে আপনি গোটা দেশকে গুরুতর বিপজ্জনক একটা ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং আমাদের আপত্তির জায়গাটা এইখানে। আজকে আমরা এটা প্রেস কনফারেন্স করছি। আমরা হয়তো আগামী 5 তারিখে সম্ভবত আমাদের বিক্ষোভের কর্মসূচি আছে। সেটা শুধু গণতন্ত্র মঞ্চ না, দেশের কোনো মানুষ আজকে যেভাবে দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে, যেভাবে একটা নতজানু পররাষ্ট্রনীতি দিয়ে ভারতের ক্লায়েন্ট স্টেট হিসাবে বাংলাদেশের নিরাপত্তা যেভাবে আজকে ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, এই সরকারি দলকে কোনোভাবে মানুষ ক্ষমা করবে না। মানুষ তার নিজের আন্দোলনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য জনগণকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো। এ ধরনের চুক্তিকে আমরা বাতিল করবার যে আন্দোলন, সমঝোতা স্মারককে বাতিল করবার যে লড়াইটা, সেই লড়াইটা আমরা অব্যাহত রাখবো। আপনাদেরকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা, নাগরিক ঐক্যের সংগ্রামী সভাপতি জননেতা মাহমুদুর রহমান মান্না। আসসালামু আলাইকুম। আসলে আমাদের পেপারটা যেভাবে তৈরি করা হয়েছে এবং তারপরে নেতৃবৃন্দ যে বক্তৃতা করেছেন, তারপরে বলবার খুব কিছু থাকে না। আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে আমরা দেখছি ধীরে ধীরে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের নিজেদের স্বার্থ যেরকম করে জলাঞ্জলি দেওয়া হচ্ছে, তার পাশাপাশি বাংলাদেশকে ভারত এবং চীনের যে ক্ষমতা এবং প্রভাব বলয় তৈরির দ্বৈরথ, তার ক্ষেত্র বানানো হচ্ছে। সাংবাদিক বন্ধু যে প্রশ্ন করেছিলেন, আমি বলি এই পেপারটা যে আমরা তৈরি করেছি সেটা একদিনের ব্যাপার নয়। কারণ সমঝোতা যখন থেকে মানুষের সামনে এসছে, সেই দিন থেকে কিংবা সেই দিন ভারতীয় টেলিভিশনে বা বাংলাদেশে ভারত এবং বাংলাদেশের নেতৃবৃন্দ যে সমস্ত কথা বলেছেন, আমরা সেগুলো খেয়াল করেছি।
ওখানকার পত্রিকাগুলো যে সমস্ত লেখা লিখেছে সেগুলো আমরা খেয়াল করেছি এবং এগুলো উদাহরণ আমরা এখানে দিয়েছি। এইটা ঠিক, একটা সরকার সমগ্র জনগোষ্ঠীকে অন্ধকারে রেখে ইচ্ছা মতো চুক্তি করছেন, স্বার্থ বিকে দিচ্ছেন, নিজেদের স্বার্থ উদ্ধার করছেন এবং এইটা দেশের জনগণকে জানাবার জন্য যে নিয়ম আছে জাতীয় সংসদে পেশ করা সেটা পেশ করছেন না। সেই প্রেক্ষিতে সব তথ্য যে আমরা পাচ্ছি তা তো নয়, কিন্তু এটা আমরা বলতেই পারি যে যেটা দেশের স্বার্থে যায় যদি এর মধ্যে কিছু আমরা দেখছি না সেটা বলতে তো তাদের কোনো আপত্তি নেই। তারা সেই জিনিসগুলোই লুকাচ্ছেন যেটা এখন মানুষের সামনে হাজির করা যায় না। যেরকম আপনারা দেখেছিলেন রিজার্ভ নিয়ে তারা যে লুকোচুরিটা করেছিল, শেষ পর্যন্ত IMF এসছে, বাংলাদেশ ব্যাংক সহ সমগ্র অর্থনীতির এটা পর্যালোচনা করবার পরে তারা বলেছে রিজার্ভ ক্যালকুলেশনের আন্তর্জাতিক নিয়মটা এই রকম যেটা বাংলাদেশ মানে না বা মানেনি। বাংলাদেশ সেখানে ধরা খেয়েছে, এখন তারা সেটা মানতে বাধ্য, রিজার্ভকে 3 ভাবে ক্যালকুলেশন করে মানুষের সামনে দিচ্ছে। এই স্মারক স্বাক্ষরের ব্যাপারগুলোতেও একই কথা আমরা বলতে চাই। আমাদের ভারতের কাছে চাইবার কি আছে, ভারতের সাথে আমাদের সমস্যাগুলো কি আছে, এগুলো বহুভাবে বহুজন চিহ্নিত করেছে। 54টা অভিন্ন নদীর পানি যাতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শেয়ার করা হয় সেই রকম কোনো পদক্ষেপ তারা নেয়নি। দুঃখজনক হচ্ছে এইবারে প্রধানমন্ত্রী যাবার পরে বিশেষ করে উনি সংবাদ সম্মেলনে যে বক্তৃতা করলেন সেটা একদম সরাসরি স্বীকৃতি যে তিনি আর তিস্তার পানি নিয়ে ভারতের কাছে কোনো দর কষাকষি করছেন না, কোনো দাবি করছেন না, বরঞ্চ তিনি ভারত যে প্রস্তাব দিয়েছে যে তাদের টেকনিক্যাল টিম আসবে এখানে এসে তিস্তা প্রজেক্টের সম্ভাব্যতা যাচাই করবে, পরীক্ষা নিরীক্ষা করবে, সেইটাকে অভিনন্দন জানিয়েছেন। ভারত যদি এটা করতে পারে তাহলে তো আমাদের জন্য সব দিক থেকে মঙ্গলজনক। তার মানে আমি যে পানি ভারতের কাছে পাই তিস্তার পানি সে দাবি তো ছেড়ে দিলাম। এই রকম করে 54 নদীর কোনো ব্যাপারে আমরা কথাবার্তা বলছিলাম। মমতা ব্যানার্জি যে কথা বলেছেন সেটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার কি এই বিতর্কের মধ্যে আমরা যাচ্ছি না, কিন্তু এটা তো ঠিক যে ফারাক্কার পানি আমরা পাচ্ছি না। এটা যদি আজকে একটা উদাহরণ হয় তার মানে 26 সালে ফারাক্কা চুক্তি আবার যে আপনি নতুন করে সব চুক্তি করবেন সেই রকম কোনো জায়গা কি এটল থাকবে? এইখানে গজলডাবার পানি থেকেই কেবলমাত্র বন্টন করা হবে আর ওখানে ফারাক্কা পয়েন্টে যে পানি আসবে সেইটা বন্টন করা হবে। এইরকম কথাবার্তা বললে তো আমরা নিজেরা কোনো ধরনের অধিকারই পেতে পারি না তাদের কাছে। এই কারণেই আমরা বলছি যে আমাদের সার্বভৌমত্ব এইভাবে সারেন্ডার করা হচ্ছে। একই কথা আমরা জয়েন্ট স্যাটেলাইট স্থাপনের ক্ষেত্রে বলছি, একই কথা আমরা যখন আণবিক শক্তি পরীক্ষা বা আণবিক শক্তি কমিশনে ভারতকে আমাদের যৌথ পার্টনার করবার কথা বলছি, তখন ভেবে দেখেন ভূ উপগ্রহ, হ্যাঁ এটা ঠিক যে ইন্ডিয়া বা যে কোনো দেশ যদি তাদের উপগ্রহ স্থাপন করে বাংলাদেশের অভ্যন্তরে ছবি তুলতে পারবে, অনেক সংবাদ সংগ্রহ করতে পারবে, কিন্তু সেটা নিয়ে আমাদের কথা বলবার জায়গা থাকবে। স্পাইং যদি হয় তার বিরুদ্ধে বাংলাদেশ কেন যে কোনো দেশ বলতে পারে, কিন্তু যখন জয়েন্ট চেষ্টা করা হচ্ছে, যৌথ চেষ্টা, তার মানে দাঁড়াচ্ছে যে ওরা যেটা করবে সেখানে বাংলাদেশ তো ডমিনেট করবে না, ভারত ইচ্ছা মতো বাংলাদেশের সিকিউরিটির সমস্ত তথ্যগুলো নিয়ে যেতে পারবে। এগুলোর জন্য ওদের তথ্য দেবার কিন্তু দরকার লাগে না, অনেক কিছুই সমঝোতার মধ্যে নাই। কিন্তু প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনা যখন প্রেস ব্রিফিং করেছেন সেই সময় তাদের বক্তব্যের মধ্যে, বিশেষ করে মোদির বক্তব্যের মধ্যে সেটা প্রকাশিত হয়েছে। তারপরে আমাদের এই পেপারে আমরা কয়েকবার বিনয় কোয়াত্তরা যে সমস্ত কথা বলেছেন সেগুলো তুলে ধরেছি। এই সব কিছু থেকে কি বোঝা যায়, যেমন ধরেন এই যে আণবিক শক্তি কমিশন আমাদের আছে, এটা তো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, সারা পৃথিবীতে তাই করে। আমরা আমাদের আণবিক শক্তির ব্যাপারে বা আণবিক শক্তি হয়ে ওঠার কিংবা যে সমস্ত শক্তি দিয়ে আমরা আমাদের নিজেদের কল্যাণকামী কাজগুলো করতে পারি সেই কাজগুলোর মধ্যেও তারা ইনভলভ করবে কেন? এবং সবশেষে বিশেষ করে যেটা এই যে রেল লাইনের কথা বলা হচ্ছে, মানে এমন ভাবে বলা হচ্ছে যেন খুবই নিরীহভাবে একটা কাজ করা হচ্ছে এবং প্রধানমন্ত্রী একটু বেশি কথা বলে, এটা তার বহুদিনের পুরানো অভ্যাস এবং বেশি কথা বললেই মানুষ নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলে। সেই রকম করে যখন বলছে উভয় দেশের জন্য লাভজনক একটা পরীক্ষা হচ্ছে এবং আন্তর্জাতিকভাবে এইরকম এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার তো সিস্টেম আছেই, সেটা হচ্ছে আপনার একটা ধরেন ইউরোপীয় ইউনিয়ন যখন করে
তখন একটা দেশ থেকে আর একটা দেশ মানে 4-5টা দেশ আপনি ট্রাভেল করতে পারেন একটা ট্রেনেই, সেটা সম্ভব। কিন্তু ভারত থেকে বাংলাদেশে এসে আবার ভারতে ঢুকবে, আর কোথাও তো যেতে পারবে না সেই ট্রেন। এটার মানে করিডোর, সেই করিডোর দিচ্ছেন। এবং বলা হয়েছে যে যেহেতু চিকেন নেকের জটিলতা আছে, সেই চিকেন নেকের একটা বিকল্প হিসেবে আমরা তৈরি করছি। তার মানে চিকেন নেক এবং দোকলামকে কেন্দ্র করে যে সংঘর্ষটা ভারত চীনের মধ্যে হয়েছিল, সেটাকে প্রতিস্থাপন করতে চাচ্ছেন আপনি। এত বড় ন্যাক্কারজনক বিপজ্জনক কাজ করা হচ্ছে, তারপরে আবার উনি খুব গাজুরি করছেন এবং বলেন আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমি দেশ বিক্রি করে দিই না। আরে ভাই, দেশ তো লাউ কুমড়া না যে বিক্রি করে দেবেন। দেশের যে স্বার্থ আছে সেটা যখন জলাঞ্জলি দিচ্ছেন, দেশের স্বার্থের কথা বলছেন না, তার মানেই আপনি দেশের স্বার্থ অন্যের কাছে তুলে দিচ্ছেন, এবং উনি সেই কাজটা করছেন। এই কারণে আমরা বলছি, দেখেন যেইভাবে একটার পর একটা, সেই প্রথম থেকে যখন চীনের সাবমেরিন এখানে আসছিল, তখন আমরা বলেছিলাম চীনের সাবমেরিন আসবার পরই তারই পাল্টা ভারত এই জায়গাতে আপনার র্যাডার স্থাপন করেছে, তখনও আমরা বলেছিলাম। এবং এখন কি হচ্ছে, মংলা পোর্ট ইন্ডিয়া হ্যান্ডেল করছে। ফর্মালি দেন বা না দেন, এটা প্রায় সবাই জানে যে ওইখানে ভারতের প্রচন্ড রকম ইনফ্লুয়েন্স আছে, এবং এরকম কথা বলা হচ্ছে যে মংলা পোর্টকে ইতিমধ্যে ভারতের হাতে দেওয়া হয়েছে। তো আপনি পোর্ট দিয়ে দিলেন, সমুদ্রের অধিকার দিয়ে দিলেন, আপনি সমুদ্রের তীরে রাডার করতে দিলেন, তারপর এখানে রেল লাইন দিলেন, বাকিটা থাকলো কি? এবং সেগুলো করছেন কেন? তার বিনিময় কি? বিনিময়ে আমরা কিছু পাইনি। আমরা ট্রানজিটদের দিলাম, ওই যে একজন বললেন এইখানে, বোধহয় সাইফুল সাহেব বললেন যে যেরকম করে অর্থ উপদেষ্টা বলেছিলেন যে আমরা, এটা একটা লজ্জার ব্যাপার না, অভদ্রতা হয়ে যায়, তার সাথে টাকা পয়সা দিয়ে দরদাম করবো। সারা পৃথিবী করে বাণিজ্য দর কষাকষি, আমি কোথায় কিসে লাভবান হবো সেটা বলবো। ট্রানজিট দিয়ে কিছু করা হয়নি। এখনো যে রেলের কথা বলা হচ্ছে, বিনিময় কি পাবো জানানো হয়নি। আমরা দাবি করছি টোটাল একটা হোয়াইট পেপার দেওয়া উচিত তাদের, কি করছে তারা এই পর্যন্ত ট্রানজিটের নাম করে, করিডোর দেওয়া সহ, রেলওয়ে করিডোর দেওয়া সহ, এবং এর বিনিময়ে আমরা কি পাচ্ছি ভারতের কাছে, এইটা তাদের বলতে হবে। তা যদি না হয়, তাহলে আমি ভারত সরকারকেও বলি, ভারত যদি মনে করে যে একটা দুর্বল নতজন সরকার পেয়েছে, যা ইচ্ছা তাই করিয়ে ফেলবে, চিরজীবন তো একরকম যাবে না, এই রকমই চলবে না। তারা যা করতে চাচ্ছে যদি মনে করে এইভাবেই চলবে, তাহলে বলবো বহু উদাহরণ আছে পৃথিবীতে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ খুব গর্ব করে বঙ্গবন্ধুর এক কথায় আরবি চলে গেছে, ভারতের আরবি, এরকম। আর পৃথিবীর কথা হচ্ছে, সেদিন মুইজ্জু বললেন, কত ছোট দেশ, কি শক্তি, তার কথায় ইন্ডিয়ান আর্মি চলে গেছে না। তো এগুলো নিয়ে গর্ব করবার কোনো বিষয় নেই। আমি ভারতকে বলবো, বন্ধুত্ব চাইলে বন্ধুত্বই চান। যদি মনে করেন সেই বন্ধুত্বের নাম করে শেখ হাসিনার মতো একটা ক্ষমতা লিপ্সু মানুষের ভোট ডাকাতি করে সমস্ত অধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকছে, তাই তার উপরে যা ইচ্ছা তাই চাপিয়ে দেওয়া যাবে, এই চাপানো জিনিস থাকবে না। বাংলার মানুষ বিদ্রোহ করবে, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি, দেশ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী যত কিছু আছে তার বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। এরা শুধু ভোট চোর নয়, যদিও আমাদের আজকের এই পেপারটা শুধুমাত্র আমরা এই সমঝোতার উপর রেখেছি, কিন্তু তারপরে দেখেন কিরকম দুর্নীতি হচ্ছে দেখা যাচ্ছে তো। এবং সেই দুর্নীতিগুলোকে সরকার সরাসরি কিরকম করে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, কিভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, সমগ্র জনজীবন বাংলাদেশে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। তারপরে সরকার ওই রোম সম্রাট নিরোর মতো বাঁশি বাজাচ্ছেন, ওই বাঁশি বাজানো বন্ধ করে দেবো আমরা। হ্যাঁ, এটা ঠিক যে ইতিমধ্যেই বিশাল আন্দোলন করে সেই রকম একটা সমঝোতার একটা সম্ভাবনার জায়গা হতে তৈরি হয়নি, কিন্তু মানুষের মধ্যে ক্ষোভের একটা উদাহরণ শুধু আমি দিই। আমি এবং আমাদের কেন্দ্রীয় কমিটির রাজ্জাক সজীব একসাথে আসছি একটা উবারের ড্রাইভারটা আমাকে চিড়েছে, যেরকম জিজ্ঞেস করছে, স্যার কি হলো বলেন তো, ভারতের কাছে তো সবই দিয়ে দিল, তিস্তার পানি পর্যন্ত এরা, একটা কিছু হবে না? উবার ড্রাইভার বলেন, বেবি ট্যাক্সি চালক বলেন, রিক্সাওয়ালাগুলো পর্যন্ত। গতকালকে আমরা এটার উপরে প্রেস ক্লাবের সামনে আমাদের দল নাগরিক ঐক্যের পক্ষ থেকে একটা মানববন্ধন করেছিলাম। রিক্সা চালক জবা হয়েছিল প্রায় 10-20টার মতো, সবাই একসাথে চিৎকার করছে, স্লোগান দিচ্ছেন না, কিন্তু প্রত্যেকটা বক্তৃতার সঙ্গে তারা রিপ্লাই করছেন, সহযোগিতা করছেন এবং বলছেন আন্দোলন করেন, কিছু একটা করেন, এ সরকার তো দেশ বেঁচে দিল। আমি মনে করি, আমরা সবাই মনে করি এর বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে, এবং এই সমস্ত যা দেশের স্বার্থ বিরোধী, এগুলো আমরা মানব না। এটা ভারত সরকার যত তাড়াতাড়ি বোঝে তত কল্যাণ।
আমি বাংলাদেশ সরকারকে যেমন নতজানু পররাষ্ট্রের জন্য রীতি নির্ধারণ করছি, আমি যেমন সব কিছুর একটা হোয়াইট পেপার দিতে বলছি, একই সাথে ভারত সরকারকে আমি অনুরোধ করতে চাই, যদি বন্ধুত্ব চান তাহলে বন্ধুত্বের মতো আচরণ করে দিয়ে হয়তো সেটা চালু রাখতে পারবেন, কিন্তু তারপরে চিরজীবন এটা চালু রাখতে পারবেন না। আপনাদের সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, আপনাদের আর কোনো প্রশ্ন যদি থাকলে আমাদের বলতে পারেন। দেখুন, মানে বাংলাদেশে বর্তমান যে সরকার আছে তারা তো খুব নিজেরা খোলাখুলি ভাবে স্পষ্ট করে বলছেন যে ভারতের সহযোগিতার কারণেই তারা এই 2024 সালের মতো একটি নির্বাচন তারা করতে পেরেছে, যে নির্বাচনটি আওয়ামী লীগের একক নির্বাচন ছিল। প্রার্থী নাই বলে তারা নিজেদের দল থেকেই অন্যদেরকে প্রার্থী বানিয়ে প্রতিযোগিতা তৈরি করার চেষ্টা করেছে। নিজেরাই বলেছে যে একটা ডামি প্রার্থী যাতে থাকে, তার মানে আমি এবং ডামির নির্বাচন। এইরকম একটি নির্বাচন কিভাবে সফল করতে পারলেন সেটা তারা মানে গোপন রাখেননি, বলেছেন যে ভারত পাশে ছিল বলে এটা তারা করতে পেরেছেন। এবং ওবায়দুল কাদের সাহেব একবার নয় দুবার নয় প্রতিদিনই পারলে আমাদেরকে কোনো না কোনো ভাবে এটা স্মরণ করিয়ে দিতে চান। এই জায়গাটা তো আমাদের পরিষ্কার করে বুঝতে হবে যে এইটার তো একটা বিনিময় আছে। এই যে তারা গদিতে থাকতে চান, তার জন্য ভারতের সহযোগিতা চান, সেই বিনিময়টা তারা ভারতকে দিচ্ছে। এখন ভারতের তো বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে ন্যায্যতার ভিত্তিতে নানান বিষয়ের লেনাদেনা হবে, এটার মধ্যে তো কোনো সাধারণভাবে অসুবিধার কিছু নেই। কিন্তু বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি পরিষ্কার করে, সেটা হচ্ছে যে সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার সহায়তা চাচ্ছে ভারতের কাছ থেকে, আর বিনিময়ে বাংলাদেশকে ভারতেরই একটি অংশ হিসেবে যেভাবে ভারত ব্যবহার করে, ধরুন পশ্চিম বাংলা কিংবা ভারতের যে কোনো রাজ্য ভারত যেভাবে ব্যবহার করতে পারে, বাংলাদেশকে প্রায় তারা সেভাবেই ব্যবহার করার মতো জায়গা নিয়ে যাচ্ছে। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার, সেটা সেনাবাহিনী থেকে প্রতিরক্ষা থেকে শুরু করে এর প্রযুক্তিগত, এর তথ্যগত সমস্ত দিকে, এমনকি জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধির জন্য তারা আসবে, সবগুলো জায়গাতে আজকে তারা এমন ভাবে চুক্তি করছে যেটা পরিষ্কারভাবে এই দেশ, এই রাষ্ট্রকে একটা তাদের নিজেদের একটা অঞ্চল হিসেবে যেভাবে তারা দেখে, ব্যবহার করে, সেভাবে ব্যবহার করার মতো। এইটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে একটা আলাদা স্বতন্ত্র মর্যাদা সম্পন্ন রাষ্ট্র হিসেবে তার সব জায়গাকে ক্ষুণ্ণ করছে। একটা সার্বভৌম রাষ্ট্র আরেকটা সার্বভৌম রাষ্ট্রের সাথে যে ধরনের পারস্পরিক লেনদেনের চুক্তি হয়, গত 10টি সমঝোতা স্মারক যেসব বিষয় হয়েছে সেগুলোর সাথে এটার কোনো সম্পর্ক নাই। 10টি সমঝোতা স্মারক হয়েছে বাংলাদেশের এই পুরো এই দেশটা, এই ভূখণ্ডটা ভারতের একেবারে অবারিতভাবে ব্যবহার করার সুযোগ করে দেওয়ার জন্য, যেটা সম্পূর্ণতই একটা ভূ রাজনৈতিক নিরাপত্তাগত জায়গা থেকে ভারতের চাহিদা, এবং ভারত তার এই চাহিদা পূরণ করার জন্য বাংলাদেশে তার বশংবদ, তার অনুগত একটি সরকারকে দেখতে চায়, এবং সেই কারণে তারা বারবার বলে স্থিতিশীলতার স্বার্থে এই সরকারকে তারা ক্ষমতা রাখে। যাই হোক, এই বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, বাংলাদেশে কোন সরকার কি থাকবে এটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন, এবং জনগণ যদি দেখেন তার সরকার দেশের স্বার্থ রক্ষা করে না কিংবা দেশের বিরুদ্ধে অবস্থান নেয়, দেশের স্বার্থ রক্ষা করতে অক্ষম হয়, তাহলে জনগণই সেটা পরিবর্তন করার জায়গাতে যেতে পারার বাস্তবতাটাই আমাদের রাষ্ট্র, আমাদের গণতন্ত্রের প্রধান লক্ষ্য। সেই জায়গাটা আজকে সরকার কেড়ে নিয়েছে এবং ভারত সেই অবস্থাটাকে সহায়তা করছে তাদের নিজেদের স্বার্থে। এটা আজকে খুব স্পষ্ট হয়ে গেছে। এই জায়গাটাতে বাংলাদেশের মানুষের এখন যে লড়াই, সেই লড়াইটা স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াইও হিসেবে আবির্ভূত হয়েছে। ধন্যবাদ আপনাদের সব। না, সবসময় তাদের কাজ হচ্ছে প্রশ্নের যেহেতু কোনো
প্রকৃত জবাব তারা নেই। তারা যেহেতু অন্যায় করছেন, তারা যেহেতু দেশের স্বার্থ ক্ষুণ্ণ করছেন, দেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি দিচ্ছেন এবং বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য এই সবগুলো তারা যখন করছেন, তখন প্রশ্নটার জবাব তো তার কাছে নাই। জবাব না থাকলেই তারা যাকে বলে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানো বিভিন্ন জিনিস যে কোনো বিরোধী দলের নামে চাপিয়ে দেওয়ার কথা। যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে তারা হয় অতীতে যাবেন, না হয় অমুক দল কি কি করছে, এই প্রশ্নগুলোতে যাবেন। এই 10টা সমঝোতা স্মারক নিয়ে আপনি কোনো প্রশ্ন করুন, দেখবেন যে তাদের কাছে কোনো উত্তর নেই। তারা অতীতে অন্যকে কি করেছে এই বলে অভিযোগ দিয়ে বেগম খালেদা জিয়া কিংবা বিএনপি কিংবা অন্য কেউ কিংবা পাকিস্তানের দালাল কিংবা ইত্যাদি এই সমস্ত অভিযোগ দিয়ে তারা জিনিসটাকে সবসময় পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। সরকার আসলে কোনো প্রশ্নের উত্তর দিতে সক্ষম নয়। প্রধানমন্ত্রীর পুরো বক্তব্যের মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, এই দরজা জানলা বিষয়টা নিয়ে আমরা, আপনি যেহেতু দেরিতে এসেছেন, আমরা কথা বলেছি। পুরো বিষয়টা হচ্ছে যে আমরা কানেক্টিভিটির বিরুদ্ধে না, কিন্তু কানেক্টিভিটির নাম করে আসলে করিডোর দেওয়া হবে। বাংলাদেশ যখন এই পুরো অঞ্চলে, সেটা দক্ষিণ এশিয়া হোক চীন হোক, সকলের সাথে যে একটা আন্তঃযোগাযোগ ব্যবস্থা তার কথা বলবে, বাংলাদেশ 1 ইঞ্চি ভূমি পাবে না, কোনো সুযোগ পাবে না। কিন্তু ভারত আসলে তার নিজের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়ার জন্য যে করিডোর চাইবে এবং সেখানে সামরিক সরঞ্জাম থেকে শুরু করে নানান কিছুর প্রবাহের জায়গা থাকবে, সেইটা হচ্ছে সমস্যার জায়গা। যে সেটা দেওয়া হচ্ছে তখন যখন হচ্ছে আসলে বাংলাদেশের স্বার্থগুলো একের পর এক, সেটা পানির হিস্যা হোক, সেটা সীমান্ত হত্যা হোক, বাণিজ্য ঘাটতি হোক, সর্বত্র সেগুলো উপেক্ষিত হচ্ছে। এই জায়গা থেকে আমরা বলছি যে তা আসলে এই যে ভারতের করিডোরের একটা স্বার্থ রক্ষা করার চেষ্টা, যেটা তার সামরিক নিরাপত্তাগত স্বার্থ এবং যেটা বাংলাদেশকে বিপদের মধ্যে ফেলবে, এরকম একটা জায়গা হচ্ছে কিসের বিনিময়ে, যেখানে বাংলাদেশের কোনো দাবি আদায় হচ্ছে না, কোনো ন্যায্য দাবি আদায় হচ্ছে না। সেইটা পরিষ্কার করে দেয় যে এই বিনা ভোটে ক্ষমতায় থাকার বিনিময়ে এই সমস্ত বিষয়গুলো দেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাদের। আচ্ছা, আমি শুধু একটা বাক্যে আপনার কথা উত্তর দিই। ধরেন, কারা পা ধরে আছে গত 15 বছর ধরে, কারা পা ধরে তার ক্ষমতাকে তারা টিকিয়ে রাখছে গত 15 বছরে, এটা আমরা দেখছি না? এই সরকার যে বাস্তবে তারাই যে ভারতের পা ধরে যে তাদের অবৈধ ক্ষমতাকে জবরদস্তি ভাবে তারা যে টিকিয়ে রাখছে, দেশের 18 কোটি মানুষ, ইন্টারন্যাশনাল কমিউনিটি তার সাক্ষী। এটার জন্য আলাদা করে আর কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ। আমি বলছি যে